পায়রাকে উস্কে দিয়ে ওর ননদ এবার বেজায় খুশি হলো বোধহয়। পায়রা আমাকে আরো কিছু কথা শুনিয়ে ওদের ঘরে চলে গেল। মামির ডাকে মা রান্নাঘরে গেলেন। আমি একা উঠোনে দাঁড়িয়ে চোখের জল ফেলতে লাগলাম। শাড়ির আঁচলটা দিয়ে চোখের জল মুছে রেদওয়ানের কাছে যাওয়ার জন্য অগ্রসর হলাম। ও ঘরে একা একা কি করছে কে জানে। দেখলাম রেদওয়ান দরজার সামনেই দাঁড়িয়ে আছে। আমি মাথা নিচু করে ঘরে চলে গেলাম। রেদওয়ানও আসলো। চোখের পানি আটকে রাখতে পারছি না। রেদওয়ান আমার দিকে তাকিয়ে থাকায় কাঁদতেও পারছি না। আয়ু, রেদওয়ানের ডাকে শব্দ করলাম। বড় অপমানটা সহজে হজম করে নিলে কেন? ওর কথায় হাসার চেষ্টা করলাম। বললাম, পায়রা তো বাচ্চা মানুষ, সেদিনের মেয়ে, ভুল করেছে, একদিন বুঝতে পারবে। আমি তো বড়, মাফ করে দিয়েছি। তাই বলে নিজে? জানো, ছোটবেলায় যখন বাবা আমাদেরকে মেলায় নিয়ে যেত, তখন না পায়রা সব সময় একটা না একটা কিছুর জন্য জেদ ধরতো। বাবা রাগ করতো খুব, কিন্তু আমি ওর জেদগুলো পূরণ করতাম। সবসময়ই তো ওর জেদ পূরণ করে এসছি। আজও একটা জেদ ধরেছে, তা পূরণ না করে পারি বলো? সেই জেদের সাথে এই জেদের তুলনা করছো? পাগল হলে নাকি? থাক না, যা হয়ে গেছে তা তো হয়ে গেছেই। এমনটা করে যদি ও খুশি থাকতে পারে তাহলে থাকুক। রেদওয়ান আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো, কিন্তু কিছু বলল না। আমিও চুপটি করেই বসে রইলাম। কিছুক্ষণ পর রান্নাঘরে গেলাম। মা রান্না করছেন, পাশেই মামি বসে আছেন। আমাকে দেখে মা বললেন, কিছু লাগবো তোর? আমি ছোট আওয়াজে বললাম, না। এরপর পাশে একটা মোড়া পেতে বসে পড়লাম। মায়ের দুই একটা টুকটাক কাজে হাত লাগালাম। মা আমার দিকে তাকিয়ে আছেন। মাকে আমার দিকে তাকিয়ে থাকতে দেখে বললাম, এভাবে তাকিয়ে আছো কেন? আয়রা, তোর এত ধৈর্য আসলো কবে থেকে? মায়ের চোখে পানি। আমি হাসলাম, কিছু বললাম না। মা বললেন, তোর এবার অনেক কষ্ট হইতাছে, তাই না? কিসের কষ্ট হবে? সব দিক দিয়েই তো পায়রার ব্যবহারে অনেক কষ্ট পাইছ, তাই না রে? না। আমার সংসারটা কেমন যেন এলোমেলো হয়ে গেল রে মা। আমি কিছুই বুঝতেছি না, এইগুলো কি হইতাছে আমার বাড়িতে। আমি চুপ থাকলাম। পাশ থেকে মামি বলল, আরে তুমি কি চিন্তা করো আপা? ওরা বোনেরা বোনেরা মুখ কালাকালি করবে, আবার ওরাই ঠিক হয়ে যাবে। টেনশন করো না তো। আমাদের কথার মাঝে পায়রা এসে মাকে ডেকে নিয়ে গেল। আমি আমার মতো কাজ করতে লাগলাম। কিছুক্ষণ পর রেদওয়ান আমাকে ডাকলো তাকে গোসলের জন্য লুঙ্গি দিতে। নামাজে দেরি হয়ে যাচ্ছে। আমি ঘরে গিয়ে লুঙ্গি বের করে রাখলাম। এরপর নিজের একটা শাড়ি বের করে নিজেও গোসল সেরে নিলাম। রেদওয়ান নামাজ থেকে আসতেই জামাইদের খাবার দিতে রান্নাঘরের দিকে অগ্রসর হলাম। কিন্তু পায়রার ঘর থেকে পায়রার জামাইয়ের কণ্ঠ শুনতে পেলাম। তিনি বলছেন, রোস্টটা দারুণ তেজে হয়েছে। চরম অবাক হলাম। আমার স্বামীকে রেখে ওরা খেতে বসে গেল। মাকে দেখলাম গোমরা মুখ করে পায়রার ঘর থেকে বের হচ্ছে। আমাকে দেখে অসহায়ের মতন বলল, তখন পায়রা ডাক দিয়া বলছে ওর জামাইয়ের খাবার ঘরে দিতে। সায়রার জামাইও নাকি প্রচুর খিদা লাগছে, তাই সেও বসে পড়ছে। আমি আর কিছু বললাম না। চুপচাপ সেখান থেকে রান্নাঘরে চলে গেলাম। রেদওয়ানের জন্য খাবার বেড়ে আমাদের ঘরে নিয়ে আসলাম। রেদওয়ান শুয়েছিল, খাবার দিকে উঠে বসলো। বলল, একা খাবার দিচ্ছ কেন? শাহেদ, মাহবুব, ওদের সাথে যাও। ওরা কি মনে করবে বলো? নিয়ে যাও খাবার, আমি পরে ওদের সাথে খাবো। মানুষটার কথা শুনে ভীষণ কষ্ট হচ্ছে। এই মানুষটাকে আমি কি করে বলি? সে যাদের অপেক্ষায় আছে তারা তাকে রেখেই ভুরিভোজ সেরে ফেলেছে। আমি নির্বাক খাবার খাটের উপর রেখে বললাম, তুমি খাওয়া শুরু করো। সে আবারও নাচক করে দিল। এবার কেন জানি মেজাজটাই বিগড়ে গেল। বললাম, যারা তোমার কথা একটা বারও ভাবলো না, তাদের কথা তুমি ভাববে কেন বলো তো? ওরা তোমাকে রেখেই খেয়েছে, তুমি এবার খাও। রেদওয়ান কিছুক্ষণ হাঁ করে আমার দিকে তাকিয়ে রইল। এরপর নিঃশব্দে খাবারের প্লেটে হাত দিল। আমি চুপচাপ তার খাওয়া দেখতে লাগলাম। খাওয়ার সময় আর একটা কথাও বলল না সে। হয়তো কষ্ট পেয়েছে প্রচুর। বাবা ফিরলেন বিকেলে। আমাদের নানা বাড়িতে গিয়েছিলেন বাবা। সেখানে জমি সংক্রান্ত কিছু কাগজপত্র ঠিক করতে গিয়েছিলেন। এসেই বাবা আমার খোঁজ করলেন।
আমি বাবার কাছে গেলাম। বাবা আমার হাতে দুটো প্যাকেট দিয়ে বললেন ঘরে নিয়ে যেতে। বলল প্যাকেট দুটো ঘরে নিয়ে খুলতে। আমি তাই করলাম। ঘরে আসার সময় পায়রার ননদকে বলতে শুনলাম, দেওয়ার মুরদ নেই, কিন্তু নেওয়ার বেশ ভালোই আছে। বুঝতে পারলাম কথাটা আমায় বলছে, কিন্তু কেন বলেছে তা এখনো অস্পষ্ট। ঘরে নিয়ে প্যাকেটটা খুলতেই পাঞ্জাবি লুঙ্গি আর একটা শাড়ি পেলাম। এবার পায়রার ননদের কথাটা বুঝতে পারলাম। কান্না আসছে প্রচুর। রেদওয়ান পাশেই বসে আছে। বলল, কাঁদছো কেন তুমি? প্রচুর রাগ হলো। বললাম, কাঁদছি তো তোমার জন্যই। কি দরকার ছিল নিজের টাকা অন্যকে দিয়ে এত মহান সাজার? তোমার জন্যই আজকে আমার এসব শোনা লাগছে। আরো মহৎ সাজো, এখন তারা দেখছে না তোমায় ভালো করে। আমি কান্নায় ভেঙে পড়লাম। রেদওয়ান আর কথা বাড়ালো না, নিশ্চুপভাবেই আমার পাশে কিছুক্ষণ বসে থাকলো। কিছুক্ষণ পর ঘর থেকে বেরিয়ে কোথায় যেন চলে গেল। আমি আর জিজ্ঞেস করলাম না কিছু। এমনিতেই শরীরের রাগ আছে। সন্ধ্যা কাটলো, রাত হলো। রেদওয়ান এখনও ফিরল না বাসায়। বাবা 2 বার এসে ওর কথা জিজ্ঞেস করে গেছে। মায়ের ফোন দিয়ে তাকে ফোন করেছি, কিন্তু মোবাইল বন্ধ। এখন চিন্তা হচ্ছে অনেক। এত রাত হয়ে গেল এখনো বাড়ি ফিরল না, তাহলে সে গেল কোথায়? বিকেলে কি বেশি বলে ফেলেছি? সে যা করেছে তাই তো বলেছি। তার তো কোনো কিছুই কমতি ছিল না। ভালো চাকরি ছিল, সাথে মোটা অঙ্কের বেতন। সংসার চালিয়ে বেজায় আয় পড়ত। কিন্তু নিজের উপার্জনের, নিজের জমানো টাকায় ছোট্ট 2 ভাইকে বিদেশ পাঠিয়েছে। নিজের কাঁধে ভর করে এত দিন সংসারটা চালিয়েছে। আর যখন চাকরি চলে গেল, তখন তার সহায় কেউই হলো না। সবাই তুচ্ছ তাচ্ছিল্য করতে লাগলো। এটা বলাটাকে আবার অপরাধ হয়েছে নাকি? বেশ করেছি বলেছি। মনে মনে নিজেকে সান্ত্বনা দিতে লাগলাম। কিছুক্ষণ পর রেদওয়ান আসলো। এসেই আমাকে বলল, গ্রামের প্রাইমারি স্কুলে নাকি শিক্ষক নিয়োগ দিয়েছে দেখলাম। হেড স্যারের সাথে কথা বলে এসেছি। আগামীকাল বাড়ি গিয়ে নিজের সিভি নিয়ে আসবো, যদি চাকরিটা হয় আর কি। এখানে চাকরি হলে থাকবে কোথায়? বাসা ভাড়া করে থাকবো, আগে হোক তো। ভীষণ কষ্ট হলো। নিশ্চয়ই মানুষটা আমার কথায় কষ্ট পেয়েছে, তাই তো আবার বের হলো চাকরির খোঁজে। আমি আর কিছু বললাম না। যদি চাকরি হয় তবে তো ভালোই। আমাদের দুজনের খেয়ে পড়ে বেঁচে থাকতে পারলেই হলো। রাতের খাবারও পায়রা তার রুমে নিয়ে খেয়েছে। শাহেদ, বাবা আর রেদওয়ান একসাথে খেয়েছে। রাতের খাওয়া শেষ করে বিছানায় গড়াগড়ি দিলাম মাত্র। চোখে ঘুম এসে গিয়েছিল প্রায়, কিন্তু হঠাৎই শুরু হয় বৃষ্টি। টিনের চালের ফুটো অংশ দিয়ে পানি ঘরের ভেতর আসছে। বিছানাসহ পায়ের দিকের অংশটা পানিতে ভিজে যাচ্ছে। শোয়া থেকে উঠে রেদওয়ানকে ডাক দিলাম। সে গভীর ঘুমে আচ্ছন্ন। 2-3 বার ডাকার পরে সে উঠল। কি আশ্চর্য, নিজের লুঙ্গি সহ পায়ের অংশটা সবটুকু ভিজে যাচ্ছে, আর সে টেরও পাচ্ছে না। রেদওয়ান উঠে বসে রইল কিছুক্ষণ। চোখের ঘুম কাটেনি বোধ হয়। আমি বিছানা গোটানোর চেষ্টা করছি। রেদওয়ান চোখ মুছে বলল, লুঙ্গি ভেজা কেন? আমি কি বিছানায়? তার এমন কথায় প্রচুর রাগ হচ্ছে। দাঁতের দাঁত চেপে বললাম, ওপরে দেখো। রেদওয়ান উপরের দিকে তাকালো। চালের ফুটো দিয়ে পানি পড়ছে। সেও উঠে আমার সাথে বিছানা সরানোর চেষ্টা করছে। চাদরটা উঠিয়ে তোশকটা মুড়িয়ে এক পাশে রাখলাম। চালের কোন অংশ দিয়ে পানি পড়ছে তা দেখার চেষ্টা করছে রেদওয়ান। এরপর আমাকে বলল, বড় সাইজের কোনো পলিথিন হবে? নিয়ে এসো যাও, না হলে পানি আটকানো যাবে না। আর যেই বৃষ্টি শুরু হয়েছে, মনে হয় না তাড়াতাড়ি থামবে। পলিথিন তো এখানে নেই, তাহলে তো মায়ের কাছে যেতে হবে। যাও না, দাঁড়িয়ে আছো কেন? সব ভিজে একাকার হয়ে যাচ্ছে দেখো। আমি কিছু না বলে মায়ের ঘরের দিকে গেলাম। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। মায়ের ঘরের সামনে যেতেই মা বাবাকে বারান্দায় দেখলাম। তারাও কাঁথা বালিশ সরাচ্ছে। কি আশ্চর্য, মা বাবা বারান্দায় ঘুমিয়েছে। তাহলে কি মামা মামি যায়নি? আমি মায়ের কাছে যেতেই মা বলল, কি ওই সাইরা, তোকে ঘরে কি পানি পড়তাছে? খারা, আমি পলি আইনা দেই। মা বিছানা সরাতে সরাতে বাবাকে বললেন, আপনি বিছানা সরান, আমি ওরে পলিথিন দিয়ে দিই। এরপর মা ঘরের দরজায় ধাক্কা দিলেন। 2-3 বার ধাক্কাধাক্কির পর মামি দরজা খুললেন। ঘুম জড়ানো চোখে বললেন, এত রাতে দরজা টাক্কাটাক্কি করতেছেন কেন? ঘুমাইতে দিতেন না? পলি নিমু সুরমা, আয়রার ঘরে পানি যাইতেছে।
বিরক্ত হলেন প্রচুর। মা ঘর থেকে পলিথিন নিয়ে আমায় দিলেন। আমি সেটা নিয়ে দ্রুত ঘরে গেলাম। রেদওয়ানকে দিলাম। সে কিভাবে যেন সেটাকে চালের সাথে এক করে দিল। এরপর খাটে বসতে বসতে বলল, লুঙ্গি দাও তো আয়ু, এটা তো পুরোটাই ভিজে গেছে। ওকে ওকে অন্য একটা লুঙ্গি দিয়ে ভাবলাম মা বাবার কাছে যাব। তারা ওই বারান্দায় থাকলে তো পুরো ভিজে যাবে। রেদওয়ানকে কিছু না বলে আবার মা বাবার কাছে গেলাম। বিছানা গুটিয়ে একপাশে দুজনে বসে আছে। বাড়ির অন্য কারোর কোনো শব্দ পাচ্ছি না। সবাই গভীর ঘুমে তলিয়ে আছে বোধহয়। অনেকটাই ভিজে গেছে তারা। আমার নিজের অবস্থাও ভিজে চুপচুপে। মা বাবার কাছে গিয়ে বললাম, বাবা ঘরে চলো, এখানে থাকলে ভিজে অসুখ করবে। মা বাবা একে অপরের দিকে তাকালেন। দুজনকে ইতস্তত বোধ করতে দেখলাম। বাবা তো ভাবনার সাগরে ডুবে গেছেন। কি আবার বললাম, কি ভাবছো? জলদি চলো, ভিজে কি হয়েছে অবস্থা দেখেছো? বলেই বাবা মাকে টেনে ঘরে নিয়ে আসলাম। রেদওয়ানকে সব বলে আবার মামির কাছে গেলাম। ওই ঘর থেকে বাবা মায়ের জন্য শুকনো কাপড় আনতে হবে। কয়েকবার দরজা ধাক্কা দিলেও মামি সাড়া পেলাম না। এরপর জোরে ধাক্কা দিয়ে মামিকে ডাকলাম। মামি বিরক্তি নিয়ে দরজা খুলতে খুলতে বলল, বারবার এইভাবে দরজা ধাক্কাচ্ছিস কেন? মানুষের ঘুমাইতে দিবি না? তগজালায় কি এই বাড়িতে কেউ টিকতে পারবো না? তুই তো মস্ত বড় একটা আপদ।